আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। বেসরকারি স্কুল কলেজের 1,23,000 শিক্ষক কর্মচারীকে অবসরকালীন ভাতা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে দেওয়া হবে অন্যদেরও। খালেদা জিয়া ছিলেন বিএনপির গণতান্ত্রিক ও রাজনৈতিক কারিগর, মন্তব্য শীর্ষ নেতাদের। নয়াপল্টনে দলীয় কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন। স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে এই পর্যন্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তার পরিবার দেশের জন্য, জাতির জন্য যেই ভালো কাজগুলো করেছে, ভালো কাজগুলোকে নজর করে জানিয়ে করে আল্লাহ তাদের উভয়কে আপনি মাফ করে দিন। গ্যাস সংকটে ব্যাহত শিল্প উৎপাদন, সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক ফিলিং স্টেশন। চুলা জ্বলছে না আবাসিকে। আজকে 3 দিন ধরে পাম্পে আমরা গ্যাসের লেগা সংকট। আমরা নর্মালি 15 PSI গভর্নমেন্টের সাথে, তিতাসের সাথে কন্ট্রাক্ট, কিন্তু আমরা 3, 4, 2 PSI পাই না। গণটিকা দিয়েও কমছে না হামের প্রকোপ। দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা ও অভিভাবকদের অসচেতনতা দায়ী বলছেন চিকিৎসকরা। নিয়ন্ত্রণে মাইক্রো প্ল্যানিং এর তাগিদ। কর ফাঁকি রোধে এপিআই সার্ভার চালু করতে চায় এনবিআর। যুক্ত হতে পারবে ব্যাংক ভূমির মতো ডেটাবেসে। প্রাইভেসি নিয়ে শঙ্কায় অনেকে। যদি এই এপিআই সার্ভারের মাধ্যমে যেটা ওপেন হয়ে যায়, তাই প্রত্যেকের তথ্য প্রত্যেকে জানলে বাংলাদেশে এখনো ওই ধরনের পরিবেশ পরিস্থিতি সরকার তৈরি করতে পারেন নাই। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি স্নিগ্ধ পুরবী। অবসর ও কল্যাণের বকেয়া টাকা পেলেন 1,23,000 বেসরকারি শিক্ষক কর্মচারী। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী তারেক রহমান 2035 কোটি টাকা শিক্ষক কর্মচারীদের ব্যাংক হিসেবের অনুকূলে ছাড় করেন। এক্ষেত্রে একজন সর্বোচ্চ 6 লাখ টাকা করেও পেয়েছেন। ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী সফটওয়্যার সিস্টেমে ক্লিক করে এর উদ্বোধন করেন। এ সময় অনলাইনে সংযুক্ত ছিলেন 64 জেলার সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা। পরে 10 জন শিক্ষকের হাতে স্মারক চেক তুলে দেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বক্তারা জানান, আওয়ামী লীগ সরকারের আমলে ভুয়া শিক্ষক দেখিয়ে তহবিলের টাকা আত্মসাৎ করার নজির আছে অবসর সুবিধা বোর্ডের। এছাড়াও কর্মকর্তাদের যোগসাজশে এক একজনকে একাধিকবার টাকা দেওয়ার ঘটনাও ধরা পড়েছে। শিক্ষকদের দেওয়া চাঁদার টাকা নির্দিষ্ট ব্যাংকে না রেখে কর্মকর্তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে নিয়ে 7,000 কোটি টাকা 9-6-এর মতো ঘটনাও ঘটে। এখন থেকে তা বন্ধ হবে। নিয়মিত অর্থ পাবেন অবসরে যাওয়া বেসরকারি শিক্ষক কর্মচারীরা। বিএনপির গণতান্ত্রিক ও রাজনৈতিক কারিগর ছিলেন বেগম খালেদা জিয়া। এ মন্তব্য করেছেন দলের সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর নয়াপল্টনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার 82তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিলে একথা বলেন তিনি। বলেন, প্রতিটা মানুষের আশা, খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাবে বিএনপি সরকার। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ও অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দল ক্ষমতা এসেছে বলে আপসের নেত্রীর নীতি ও আদর্শ ভুলে যাওয়া যাবে না। বিগত 17 বছর রাজনৈতিক কোনো চাপে নতি স্বীকার করেননি বেগম খালেদা জিয়া। সেই আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখতেন নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান দলের শীর্ষ নেতারা। যার নেতৃত্বে যা কিছু অর্জন করছে, সেই অর্জিত সম্পদের ভাগ বাটোয়ারা আমরা অনেকে পেল। তিনি যখন লড়াই করেছেন, লড়াই মাঠে তিনি কিন্তু সবাইকে পান। আন্দোলন সংগ্রামের মাধ্যমে, দীর্ঘ সংগ্রামের মাধ্যমে স্যাক্রিফাইসের যে রাজনীতি, সেটার পেছনে একটি বিশাল অংশ দাঁড়িয়ে গেছে। বিএনপি যা একটা যে গণতান্ত্রিক দেশ, গণতান্ত্রিক দল, এবং যে দীর্ঘ সংগ্রাম লড়াই করে বিএনপি যে একটা সত্যিকারের একটা রাজনৈতিক দলে পরিণত হয়েছে, তার মূল কারিগর কিন্তু এই দেশের বেগম খালেদা জিয়া। রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ ও সরবরাহ কিছুটা স্বাভাবিক হয়েছে। অনেক বাসাবাড়িতেও ফিরেছে গ্যাসের স্বাভাবিক সরবরাহ।
তবে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এখনও কমেনি ভোগান্তি। শনিবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে দেখা গেছে গাড়ির দীর্ঘ সারি। ভোরে লাইনে দাঁড়ানো অনেক চালককে গ্যাস সংগ্রহ করতে অপেক্ষা করতে হয়েছে প্রায় 5 থেকে 6 ঘন্টা। চালকদের অভিযোগ, দীর্ঘদিনের গ্যাস সংকটে একদিকে যেমন ভোগান্তি বেড়েছে, অন্যদিকে গাড়ি নিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। গ্যাসের সরবরাহ কিছুটা বাড়লেও ফিলিং স্টেশনগুলোতে চাহিদার তুলনায় এখনও সরবরাহ অনেক কম। যে পাম্পে যাই একের কম হলে 100 সিএনজির পরে সিরিয়াল পরে। রাত্রেও ঘুমাইতে পারি না, গ্যাসটা নিয়ে রাখিয়া পরের দিনের জন্য নিয়ে রাখতো, অফিস টাইম ডিউটি করি। প্রায় 2 ঘন্টার মতো ধরে আসছে বুঝছেন। এখন গ্যাস নেই, গ্যাসের প্রেসার মনে হয় সর্বোচ্চ 100 বা 150 থাকতে পারে। 19 বছরে কিছু বেশি এই সিএনজি চালাইতেছি, এর ভিতরে এরকম পরিস্থিতি আর কোনো সময় হয় নাই। 5টা পাম্প আছে, 3টা বন্ধ, 2টায় প্রচুর সিরিয়াল। রাজধানী সিএনজি স্টেশনগুলোর খবর জানাবো সহকর্মী রেদওয়ান আহমেদের থেকে। তিনি আছেন রাজধানীর তেজগাঁও এলাকায়। রেদওয়ান, গ্যাস সংকট তো অনেকদিন ধরে চলছে, আজকের পরিস্থিতি কেমন দেখছেন আপনি, এবং এই যে দীর্ঘদিনের যে একটি জনদুর্ভোগ, এ বিষয়ে কি বলছেন চালক বা মালিক পক্ষ? রবি, মূলত ভোর থেকে যারা লাইনে দাঁড়িয়েছেন তারা কিন্তু এই দুপুরের দিকে আসলে গ্যাস সংগ্রহ করতে পারছেন ফিলিং স্টেশন থেকে। এর আগে চালকদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছে যে প্রায় গ্যাস নিতে কিন্তু এক একজনের প্রায় 5 থেকে 6 ঘন্টা করে সময় লাগছে, অর্থাৎ প্রতিটি গাড়ি প্রতি কিন্তু অনেকক্ষণ ধরে তাদের অপেক্ষা করতে হচ্ছে, যার কারণে কিন্তু দীর্ঘ লাইন পুরো এই পেট্রোল পাম্প এলাকা জুড়ে, অর্থাৎ পুরো যে বেশ কয়েকটি এলাকা ঘুরেছে সকাল থেকে, কুড়িল, মগবাজার এবং এই মুহূর্তে রয়েছে তেজগাঁও এলাকাও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে দীর্ঘ লাইন। তবে স্বস্তির খবর এই যে সকালের তুলনায় কিন্তু দুপুরের দিকে এখন গ্যাসের সরবরাহ কিছুটা বেড়েছে। এর কারণ হিসাবে পাম্প মালিকদের সাথে একজনের সাথে কথা হচ্ছিল, তিনি যেটি বললেন যে এলএনজির যে দুটি ভাসমান টার্মিনাল, তার দুটি ভাসমান টার্মিনালের মধ্যে একটি 60,000 কোটি ঘনফুটের মতন গ্যাস সরবরাহ করতে পারছে, যার ফলে কিন্তু এখন কিছুটা স্বাভাবিকের দিকে যাবে বলে তারা আশা করছেন। এবং এই সরবরাহটি যদি স্বাভাবিক থাকে, প্রতিদিনের ন্যায় এই গ্যাস সরবরাহ বাড়বে বলে তারা আশা করছেন। তবে এই সরবরাহ যদি বাড়ানো যায় তবেই কিন্তু এই সংকটের সমাধান, অর্থাৎ এই শুধুমাত্র ফিলিং স্টেশনগুলো না, বাসাবাড়িতেও যে গ্যাসের সংকটটি দেখা দিয়েছে সেই সংকটের নিরসন করা সম্ভব হবে বলে তারা বলছেন। এখন পর্যন্ত চালকদের সাথে যে কথা বলেছে তারা বলছেন যে ভোগান্তি কিন্তু কমেনি, তবে গ্যাস সংকট যদি বাড়ে স্বাভাবিক হয় সেক্ষেত্রে আসলে কয়েকদিন সময় লাগবে এই ভোগান্তি কমতে। পুরবি, অনেক ধন্যবাদ রেদওয়ান আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। চিকিৎসার জন্য কাউকে যেন দেশের বাইরে যেতে না হয়, কিংবা আর্থিক কারণে কেউ যাতে স্বাস্থ্যসেবা বঞ্চিত না হয়, এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় সরকার। রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেস অ্যান্ড হাসপাতালের নতুন ভবন উদ্বোধন করে একথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানান, শিশুদের জন্য অক্টোবরে 200 শয্যার 5টি বিশেষায়িত হাসপাতাল চালু করবে সরকার। এছাড়া হেলথ কার্ডের মাধ্যমে দেশ থেকে একটি কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার কাজও শুরু হয়েছে বলেও জানান তিনি। মস্তিষ্ক, মেরুদণ্ড ও মানবদেহের স্নায়ুতন্ত্র সংক্রান্ত জটিল রোগের চিকিৎসায় 2006 সালে রাজধানীতে নিউরো সায়েন্স হাসপাতাল করার উদ্যোগ নেয় বেগম খালেদা জিয়া সরকার। দীর্ঘদিন পর তারই সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান এলেন হাসপাতালটির দ্বিতীয় ভবন উদ্বোধনে। 500 শয্যা বিশিষ্ট আধুনিক ভবনে থাকছে আইসিইউ, অপারেশন থিয়েটার, ডায়াগনস্টিক সহ নানা সুবিধা। প্রধানমন্ত্রী তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে নিয়ে ঘুরে দেখেন হাসপাতালের বিভিন্ন বিভাগ, খোঁজ নেন রোগীদের বিদ্যমান সুযোগ সুবিধার। তারেক রহমান বলেন, স্বাস্থ্যসেবা কেবল মৌলিক অধিকার নয়, এটি জাতির অর্থনৈতিক ও উন্নতির চাবিকাঠি। স্বাস্থ্যসেবা সহজলভ্য ও সবার জন্য সমানভাবে প্রাপ্ত হওয়া জরুরি বলেও মন্তব্য করেন তিনি। আধুনিক স্বাস্থ্য ব্যবস্থার লক্ষ্য কেবল অবকাঠামো ও প্রযুক্তির সম্প্রসারণ নয়, বরং উন্নত প্রযুক্তি, দক্ষ মানব সম্পদ, সুশাসন এবং সময়োপযোগী নীতির সমন্বয়ের মাধ্যমেই দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য, সাশ্রয়ী এবং মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করাই মূল লক্ষ্য। সরকার এমন একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে চিকিৎসা পাওয়ার জন্য কোনো নাগরিককে দেশের বাইরে হতে যেতে হবে না, কিংবা কেউ অর্থ অভাবে স্বাস্থ্যসেবা থেকে ইনশাল্লাহ বঞ্চিত হবে না।
প্রান্তিক পর্যায়ের রোগীদের কষ্ট কমাতে স্বাস্থ্য খাত নিয়ে সরকারের পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। প্রত্যন্ত অঞ্চলের একজন রোগী যাতে যে কোনো চিকিৎসার জন্য প্রচুর অর্থ ব্যয় করে রাজধানীতে আসতে না হয়, এজন্য সরকার হেলথ কার্ডের মাধ্যমে একটি আধুনিক ও কার্যকর রেফারেন্স সিস্টেম গড়ে তোলার পাশাপাশি চিকিৎসা সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করেছে। একইভাবে শিশু স্বাস্থ্যের প্রতিও সরকার বিশেষভাবে নজর দিয়েছে। এরই অংশ হিসাবে খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগ এবং কুমিল্লা জেলায় একটি করে 200 শয্যা বিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করার কাজ শুরু করেছে। সরকার ইনশাল্লাহ আগামী অক্টোবর মাসে এই একযোগে এই 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করতে সক্ষম হবে ইনশাল্লাহ। চিকিৎসক, রোগী ও রোগী স্বজনদের মধ্যে পারস্পরিক আস্থার পরিবর্তে যদি নিরাপত্তাহীনতা তৈরি হয় তবে সরকারের কোনো চেষ্টাই কাজে লাগবে না বলেও মন্তব্য করেন তিনি। রোগীর মানসিক অবস্থা বোঝা এবং রোগীর সঙ্গে সম্মানজনক আচরণ চিকিৎসার মান অনেক বাড়িয়ে দেয়। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। কোনোটি পরিত্যক্ত, কোনোটিতে থাকে না কেউ, দু একটিতে থাকেন 2-4 জন। এমনই অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ভবনগুলোর। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীদের জন্য বানানো হয় ভবনগুলো। এরই মধ্যে ব্যবহার অনুপযোগী বা পরিত্যক্ত 1038টি ভবন। স্বাস্থ্যকর্মীরা বলছেন বাইরের তুলনায় কোয়ার্টারের ভাড়া বেশি। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে বিষয়টি বিবেচনায় নিয়ে এখন থেকে কোয়ার্টারের বদলে ডরমিটরি নির্মাণ করছেন তারা। জিহাদ ইসলামের তোলা ছবিতে হাসান মেসবার প্রতিবেদন। এ যেন বৃক্ষবাড়ি। ভবনে থাকে না মানুষ, তাই সেখানে গাছগাছালির বসতি। সংসার পেতেছে পোকামাকড়ের দল। দূর থেকে দেখে মনে হতে পারে এগুলো যেন ঐতিহাসিক স্থাপনা। বাগেরহাটের মোরেলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক ভবন 7টি। এই ভবনটি পরিত্যক্ত না হলেও থাকে না কেউ। বারান্দায় গজিয়েছে বটগাছ। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক এলাকাটি বেশ বড়। বাঁধানো পুকুরঘাট আর লম্বা গাছের সারিতে এক একটি ভবন, কিন্তু বেশিরভাগই ফাঁকা, কোনোটি আবার পরিত্যক্ত। 433টি স্বাস্থ্য কমপ্লেক্সে কোয়ার্টারের সংখ্যা 2500-এর বেশি, যার মধ্যে 676টি পরিত্যক্ত আর 822টি ডরমিটরির মধ্যে বসবাসের অনুপযোগী 362টি। নতুন ভবনের অনেক ইউনিটও ফাঁকা। স্বাস্থ্যকর্মীরা বলছেন কোয়ার্টারের ভাড়া বেশি। কোয়ার্টারগুলো তো এখন নষ্ট হয়ে আছে, সে তো দীর্ঘদিন ধরেই ভাঙাচোরা, তারপর পানির লাইন টাইন এগুলো ঠিকঠাক নাই, জানলা দরজা ভাঙা। উপজেলার ভিত্তিতে তো বাহিরে থাকলে টাকা খরচ কম হয়। আমাদের যেটা বেসিকের 40% আমাদের দেয় সেটা তো কেটে নেয় কোয়ার্টারে থাকলে, কিন্তু কোয়ার্টার তো বসবাসের যোগ্য নাই। কোয়ার্টারে থাকলে অনেক বাসা ভাড়া কেটে নেয়, আর বাইরে থাকলে একটু কম হয়ে যাবে। কোয়ার্টারগুলো ফাঁকা থাকলেও বসবাসের পরিবেশ এবং সুযোগ সুবিধা নিয়েও আছে প্রশ্ন। ব্যবস্থা নেই রক্ষণাবেক্ষণেরও। গ্রামে যখনই আমি অর্ধেক মূল্যে বাইরে একটা বেটার বাড়ি পাই, তাহলে আমি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাঁতস্যাঁতে পুরনো বাড়ি যেটার পলেস্তারা খসে পড়ছে, আমি কেন থাকবো ওখানে? কিন্তু আইডিয়ালি কি, একজন চিকিৎসক, একজন নার্স কিন্তু হাসপাতাল কম্পাউন্ডে যদি থাকে তাহলে রুগীরা বেটার সেবা পায়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মূল বেতনের সঙ্গে বাড়ি ভাড়া ভাতা যুক্ত হয় এলাকা অনুযায়ী। সিটি কর্পোরেশন এলাকায় তা 55% আর এর বাইরে 40%-এর মতো। কেউ সরকারি কোয়ার্টারে না থাকলে এই টাকা যুক্ত হয় বেতনের সঙ্গে। যদি কোয়ার্টার না থাকে তখন বলে কোয়ার্টার নাই, আর থাকলে গিয়ে বাইরে থাকে। হ্যাঁ, কিছু কিছু করতে পারে, বা সব ক্ষেত্রে যে করে তা না। আমি থাকে না অনেক জায়গায়, এটাও সত্য। বাট এগুলি তো গ্রাজুয়াল ম্যাটার, আস্তে আস্তে আগাতে হবে। সিঙ্গেল রুমের ইউনিটই হলো ডরমিটরি। ভাড়া মূল বেতনের 10-15%। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে কোয়ার্টারের বদলে এখন তারা ডরমিটরি নির্মাণ করছেন। আগে ছিল আমরা আবাসিক কোয়ার্টার, কিন্তু ম্যাক্সিমাম পরিত্যক্ত হয়ে গেছে, অনেকে রিমোট এরিয়া যেতে চায় না। এই জন্য আমাদের ওই টিম থেকে বেরোয় আমরা এখন ডরমিটরি গেছি। এখন আমরা সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা ডর্ম করতেছি, মানে ডরমিটরি করতেছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 6 ধরনের কোয়ার্টার থাকে। ব্যবহার না হওয়ায় এক পর্যায়ে এগুলো পরিত্যক্তই হয়ে যায়। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। গণটিকা দেওয়ার পর প্রায় 3 মাস পরও হামের আক্রমণ থামছে না, বাড়ছে মৃতের সংখ্যাও। চিকিৎসকরা বলছেন মাইক্রো প্ল্যানিং করে টিকা দিতে পারলে এখনও হামের টিকা নিয়ন্ত্রণে আনা সম্ভব।
তাদের মতে শিশুর দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতার কারণেও হাম মোকাবেলা কঠিন হয়ে পড়েছে। বলেন, এখনও অনেকে টিকার আওতায় আসেনি, তাদের খুঁজে বের করে টিকার আওতায় আনতে হবে। কাউসার হোসেনের ক্যামেরায় লামিয়া তিথির রিপোর্ট। যে ছোট্ট মুখটায় সারাদিন হাসি লেগে থাকার কথা, আজ সেই মুখটা জ্বরে ক্লান্ত আর নিস্তেজ। অসহায় চোখে শুধু মায়ের দিকে তাকিয়ে রয়েছে। টাঙ্গাইল থেকে আসা এই ছোট্ট শিশুটির নাম মুনতাহা, বয়স মাত্র 9 মাস। এই 9 মাস বয়সে কথা ছিল শিশুটি দাপিয়ে বেড়াবে সারা ঘর। তবে এখন তার দিন কাটছে হাসপাতালের বিছানায়। গত 4 দিন যাবৎ ভর্তি ছিলাম ওইখানে। 4 দিনে মানে ডাক্তার গতকালকে বলল যে ভালো অনেকটা কমে গেছে, তখন মানে আমাদের বেটে দিয়ে দিল। কিন্তু আসার পরে আজকে মনে হতেছে যে আমরা মানে ডাক্তার বলতেছে যে ভালো আছে, কিন্তু আমরা ভালো পাচ্ছি না। মুনতাহার মতো এমন অনেক শিশু হাসপাতালের বিছানায় হাম নিয়ে কাতরাচ্ছে। অভিভাবকরা বলছেন, এখনও জেলা উপজেলা পর্যায়ে হাম চিহ্নিত করতে সময় লাগছে। প্রতিদিন হামে আক্রান্ত হচ্ছে 1000-এর বেশি শিশু। এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে শিশু মৃত্যু হয়েছে প্রায় 900। বাবু বেশি অসুস্থ ছিল, তাই জন্য ঢাকা নিয়ে আসছি। আজকে ঢাকা 4 দিন যাব, অনেকটা আল্লাহ রকমতে সুস্থ হয়েছে। এই দোয়া দিতে যাই জ্বর, ঠান্ডা জ্বর আছে তো এতে ডাক্তার দেখাইছি, এখন এখানে তো আবার যাইয়ে অনেক সিরিয়াসভাবে যাইয়ে অসুস্থ। গত বৃহস্পতিবার দিন আসছিলাম, ডেঙ্গু, হাম প্লাস নিউমোনিয়া, ওই বুকের ইনফেকশন এগুলো নিয়ে। এখন আজকে 8 দিন। জ্বর ছিল 7 দিন, গেছে শনিবার থেকে সকালে হাম দেখছিলাম। হাম দেখে রবিবার দিন দুপুরে 1টা বাজে আমরা এখানে ভর্তি হয়েছি। হাম ভালো হয়ে গেছে, আর হলো শ্বাসকষ্ট আছে দেখা ম্যামরা রাখছে। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক আতিকুল ইসলাম জানান, এখনও অনেক জায়গা ভ্যাকসিনেশনের আওতায় আনা সম্ভব হয়নি, যার কারণে এখনও হাম নিয়ন্ত্রণে আসেনি। নিয়ন্ত্রণ আনার জন্য আমি মনে করি 1 নম্বর হলো ভ্যাকসিনেশন মাস্ট, এবং পকেট খুঁজে বাড়ি গিয়ে এটা মানে সার্চ করা যে এই বাচ্চারা ভ্যাকসিন দিছে কিনা। কারণ অনেক সময় সচেতন না মারা, যে তার ভ্যাকসিন দেওয়া হয়, না দেওয়া থাকলে সেন্টারে পাঠান। আর দ্বিতীয়ত হলো ব্রেস্ট ফিডিংয়ের উপর জোর দিতে হবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ জানালেন, গবেষণা সংস্থার তথ্যে বিভ্রান্ত হয়েছে সরকার। আরও যাচাই বাছাই করে টিকা নিয়ে মাইক্রো প্ল্যানিং করা দরকার, না হলে টিকার সফলতা আসবে না বলেও মনে করেন এই বিশেষজ্ঞ। যদি সেই বস্তি এলাকায় তারা মানে দিনের পর দিন এসে সেখানেই টিকাদান কেন্দ্র করতেন, তাহলে বাচ্চাগুলো সকালে না হয় বিকালে না হয় সন্ধ্যা তারা টিকাটা দিয়ে যেত। সেটা এবারে করা হয়নি। টিকা আনার পরেও যে টিকা এখনও পর্যন্ত ঘাটতি আছে, এটা তো স্বীকার করতে রাজি না। এবং সবচেয়ে বড় কথা, ইউনিসেফ বলেছে এখন থেকে 2 মাস আগে পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়ে গেছে। এটাকে খুবই বিভ্রান্ত করেছে সরকারকে। কারণ স্বভাবতই ইউনিসেফের কথা, WHO-র কথা সরকারের নীতি নির্ধারক এবং জনগণ অধিক মাত্রায় বিশ্বাস করে। তারা যখন এভাবে একটা মানে অসম্পূর্ণ তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে, সেটা তো তারা ক্ষতিপূরণ করা উচিত। 95% শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা এখনও অর্জিত হয়নি বলেও মনে করেন এই জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। এখন তারা স্বীকার করছে অনেক দিন পরে যে কোনো জায়গায় 95% শিশু টিকা পায়নি, বিশেষ করে যারা বঞ্চিত শিশু। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ভাতা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। তারই উদ্যোগে 2002 সালে অবসর সুবিধা বোর্ড প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি এই তহবিলে সরকারি ফান্ড থেকে প্রথমে 14 কোটি টাকা বরাদ্দ দেন এবং পর্যায়ক্রমিকভাবে 89 কোটি টাকার ফান্ড গঠন করে এই তহবিলের ভিত্তিকে সুদৃঢ়ভাবে স্থাপন করেন। উপস্থিতবৃন্দ, আপনাদের হয়তো অনেকেরই জানা আছে, সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া বরাবরই শিক্ষক, শিক্ষা, শিক্ষিকা, শিক্ষার্থী সম্পর্কে ইতিবাচক মনোভাব পোষণ করতেন। বিশেষ করে নারীদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত করার ক্ষেত্রে তার উদ্যোগ এবং ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। শিক্ষা বিস্তারে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া চালু করা শিক্ষা উপবৃত্তি এবং নারীদের বিনা বেতনে শিক্ষার সুযোগ শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে মডেল হিসাবে অনুসরণ করছে। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে মরহুমা খালেদা জিয়ার মাগফিরাত কামনা করি। প্রিয় শিক্ষক, শিক্ষিকাবৃন্দ,
অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ নিশ্চিত করতে প্রতিষ্ঠিত দুটি তহবিলে শিক্ষক শিক্ষিকাগণ প্রতি মাসে যে টাকা জমা দেন সেই টাকার সঙ্গে সরকারও প্রতিটি অ্যাকাউন্টের বিপরীতে নির্দিষ্ট হারে একটি অ্যামাউন্ট জমা করেন। এর উদ্দেশ্য হল দীর্ঘ চাকরি জীবন শেষে অবসরে যাওয়ার সময় প্রত্যেক শিক্ষক শিক্ষিকা যাতে একটি ভালো অ্যামাউন্ট হাতে পান। উদ্দেশ্য মহৎ হলেও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে চাকরি জীবন শেষে অবসরে গিয়ে এই টাকা উত্তোলন করতে শিক্ষক শিক্ষিকাদেরকে নানা ধরনের ভোগান্তি পোহাতে হয়েছে, যার একটি বাস্তব ভিডিও আমরা কিছুক্ষণ আগে দেখেছি। অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হয়, এই টাকা উঠাতে গিয়ে, নিজেদের প্রাপ্য টাকা তুলতে গিয়ে তাদেরকে ঘুষ দেওয়ার অলিখিত নিয়মও পালন করতে হয়েছে বা বাধ্য হয়ে করতে হয়েছে। এই বাস্তবতা আজ আমরা শিক্ষক শিক্ষিকাদের কোনো রকম ভোগান্তি ছাড়াই অনলাইনে তাদের প্রাপ্য টাকা যার যার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছি। তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজারো শুকরিয়া আদায় করছি। শিক্ষক সমাজ যারা নীতি নৈতিকতা আর আদর্শের বাণী শিখে লাখো কোটি শিক্ষার্থীদের বড় করে তুলেন, তাদেরকেই যদি ঘুষ দিয়ে টাকা তুলতে হয় কিংবা অফিসে ঘুরে ভোগান্তি পোহাতে হয়, আমি মনে করি সেটি শুধু শিক্ষকদের হয়রানি নয়, বরং জাতি হিসাবে আমাদের হীনতাই প্রকাশ পায়। সম্মানিত উপস্থিতিবৃন্দ, অবসরকালীন সুবিধার টাকা আজ অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের অ্যাকাউন্টে যত সহজে পৌঁছে দেওয়া হয়েছে, এই পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ করার কাজটি কিন্তু অতটা সহজ ছিল না। কারণ পতিত পরাজিত বিতাড়িত ফ্যাসিবাদী সরকার যেভাবে ব্যাংক, বিমা সহ প্রতিটি সেক্টর থেকে লুটপাট করেছিল, সেই লুটপাটের কবল থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকদের স্বার্থ রক্ষায় গঠিত উল্লেখিত দুটি তহবিলও রেহাই পায়নি। জাল ইন্ডেক্স তৈরি, লুটপাটের সুযোগ তৈরি করতে শিক্ষকদের কল্যাণ তহবিল থেকে অর্থ দুর্বল ব্যাংকে সরিয়ে নেওয়া এবং প্রযুক্তিগত অবকাঠামোকে ধ্বংস করার মাধ্যমে এই তহবিল দুটিকে প্রায় দেউলিয়া করে ফেলা হয়েছিল। ফলে যে শিক্ষকগণ সারা জীবন শিক্ষার আলো ছড়াতে নিজেদের জীবনের সোনালী সময় পার করে দিয়েছেন, জীবনের এই প্রান্তে এসে তাদের চরম আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতে হয়েছে। ফ্যাসিবাদী চক্রের লুটপাটের কারণে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাগণ 2022 সাল থেকে এই তহবিল হতে কোনো টাকাই পাচ্ছিলেন না। বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে অবসরকালীন সুবিধার টাকা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, কিন্তু দেখা যায় এই ফান্ডে পর্যাপ্ত অর্থের সংস্থান নেই। ফলে অবসরপ্রাপ্ত 70,000-এরও বেশি শিক্ষক শিক্ষিকাদের দুরবস্থার কথা চিন্তা করে সরকারকে বিশেষ ব্যবস্থাপনায় আজ অবসরপ্রাপ্ত শিক্ষকদের টাকা পরিশোধ করতে হয়েছে। আমি আজ এই অনুষ্ঠানে একটি কথা তুলে ধরতে চাই। যতদিন আপনাদের নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকবে, ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে অবসরকালীন সুবিধার টাকা পেতে আপনাদেরকে আর অফিসে ঘুরতে হবে না। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো ভোগান্তি আপনাদেরকে পোহাতে হবে না এই সংক্রান্ত বিষয়। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে ইনশাল্লাহ আর কোনো মধ্যস্বত্ব ভোগীর যন্ত্রণা এই বিষয়ে আপনাদেরকে ভোগ করতে হবে না ইনশাল্লাহ। আগামী দিনগুলোতে যথাসময়ে অনলাইনে আপনাদের প্রাপ্য টাকা কোনো ভোগান্তি ছাড়াই আপনাদের অ্যাকাউন্টে যাতে পৌঁছে যায়, আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে এটি ইনশাল্লাহ। সম্মানিত শিক্ষক শিক্ষিকাবৃন্দ, বলা হয়ে থাকে শিক্ষকতা হলো একমাত্র পেশা যা অন্য সব পেশা সৃষ্টি করে। আপনারা শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও আপনাদের কাছ থেকে শিক্ষা নিয়ে অসংখ্য শিক্ষার্থী নিজেদেরকে নানা পেশায় প্রতিষ্ঠিত করেছে এবং বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে।
এখানেই একজন শিক্ষকের সার্থকতা। সুতরাং আপনারা প্রচলিত নিয়মে শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করলেও শিক্ষক হিসাবে আপনাদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। আপনারা এখনো সমাজের শিক্ষক। বাংলাদেশের আহ্বান কালের ধর্মীয়, সামাজিক এবং পারিবারিক মূল্যবোধ প্রতিষ্ঠায় এখনো জনমানসে আপনাদের ভূমিকা সর্বজনগ্রাহ্য। সুতরাং আপনারা জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের চলমান এই সমাজে আলোকবর্তিকা হিসেবে ভূমিকা রাখবেন ইনশাআল্লাহ। এই প্রত্যাশা ব্যক্ত করে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপব্রেক ইয়ার্ডে স্ক্র্যাপ জাহাজে দুর্ঘটনার 6 ঘন্টা পর বাতাসে 10.8 ppm মাত্রার হাইড্রোজেন সালফাইড পাওয়া গিয়েছে। বিস্ফোরক অধিদপ্তরের ধারণা, দুর্ঘটনার সময় বাতাসে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল 100 ppm এর উপরে। এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শনে যায় শিল্প সচিব সহ জেলা প্রশাসন ও শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। শুক্রবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারিতে ফেরদৌস স্টিল নামের ওই শিপ ব্রেকিং ইয়ার্ডে পুরাতন জাহাজ কাটার কাজ শুরু করেন শ্রমিকরা। হঠাৎ বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় অজ্ঞান হয়ে যান 34 জন শ্রমিক। উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে 9 জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। এই ঘটনায় জেলা প্রশাসন 9 সদস্যের এবং শিল্প মন্ত্রণালয় 11 সদস্যের তদন্ত কমিটি গঠন করে। পুলিশ সুপার জানান, নিহতদের পরিবারের পক্ষ থেকে মামলা না করলে পুলিশই আইনগত ব্যবস্থা নেবে। হাইড্রোজেন সালফাইড যেটা আছে সেটাকে কিভাবে পানি দিয়ে ওনারা যেটা চিন্তা ভাবনা করছেন টিমটা, সেটাকে যখন ওনারা ফ্রি করবেন, থ্রেড ফ্রি হয়ে যাবে, দেন ওনারা ভিতরে হয়তো যেতে পারবেন, ভিতরের বিষয়গুলো ওনারা দেখবেন। জয়পুরহাটের খেতলালে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ভোরে উপজেলার মোহাম্মদপুর এলাকায় রাস্তার উপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের নাম বাদশাহ। আহত অবস্থায় আরও একজনকে উদ্ধার করা হয়। আহত মাজেদুল জানায়, শুক্রবার বিকালে জামালগঞ্জ চারমাথা এলাকায় যাচ্ছিলেন তারা। এ সময় চোর সন্দেহে তাদেরকে আটক করে ওই এলাকার কয়েকজন। এক পর্যায়ে তাদের তুলে নিয়ে একটি বাড়িতে আটকে রাখে। পরে পদ্মপুকুর এলাকায় নিয়ে হাত পা বেঁধে মারধর করে তাদের। জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। বাংলাদেশের সাথে বন্ধুত্ব আরও শক্তিশালী করতে একসাথে কাজ করতে চায় ভারত। একথা জানিয়ে ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ঢাকার সাথে ব্যবসা বাণিজ্য, যোগাযোগ, নিরাপত্তা ও স্বাস্থ্য খাতে অংশীদারিত্ব বাড়াচ্ছে দিল্লি। ঢাকায় ভারতীয় হাইকমিশনার দেশটির ৮০তম স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন অনুষ্ঠানে সব কথা বলেন তিনি। হাইকমিশনার আরও বলেন, জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ দুই দেশের দীর্ঘস্থায়ী বন্ধুত্বের মূল ভিত্তি। তাই অভিন্ন সমৃদ্ধি অর্জনে বাংলাদেশ ও ভারতকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। পরে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা বার্তা পড়ে শোনান হাইকমিশনার। অনুষ্ঠানের শুরুতে ভারতের জাতীয় সঙ্গীতের সঙ্গে পতাকা উত্তোলন করেন দীনেশ ত্রিবেদী। অনুষ্ঠানে হাইকমিশনের কর্মকর্তা কর্মচারী, ঢাকায় বসবাসরত ভারতের নাগরিক ছাড়াও বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রের অতিথিরা অংশ নেন। It is only fitting to reflect on special relationship we share with Bangladesh, the roots of our respective freedom struggles and deeply entwined, built on this solid bedrock of shared history, mutual respect and partnership continues to flourish. আজ 15 আগস্ট। রক্তাক্ত এই দিনে নিজ বাসভবনে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিব সহ পরিবারের অধিকাংশ সদস্য। বাংলাদেশের ইতিহাসে যা এক কালো অধ্যায়। 1975 সালের 15ই আগস্ট ভোরের আলো ফোটার আগেই ঘটে যায় স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক হত্যাকাণ্ড। তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি 32 নম্বরের বাসভবন ঘেরাও করে নির্মম হত্যাযজ্ঞ চালায় একদল বিপথগামী সেনা সদস্য। একই রাতে হত্যা করা হয় তার স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল ও শেখ রাসেলকে। প্রাণ হারান দুই পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামালও।
এই হত্যাযজ্ঞের বিস্তার ছিল ধানমন্ডি ৩২-এর বাইরেও। ভাই শেখ নাসের, ভগ্নিপতি আব্দুর রব সেরনিয়াবাদ ও তার পরিবার, যুবলীগ নেতা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমনি, কর্নেল জামিল সহ মোট ২৬ জনের প্রাণ ঝরে ১৫ই আগস্ট। দেশের বাইরে অবস্থান করায় সেদিন প্রাণে বেঁচে যান শেখ মুজিবের ২ কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। ১৫ আগস্ট হত্যা মামলায় চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড হয় ১২ আসামির। ২০১০ সালে কার্যকর হয় ৫ জনের ফাঁসি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। এবারে করদাতা ব্যক্তি আর প্রতিষ্ঠানের বেশিরভাগ তথ্যে প্রবেশ করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড। সেপ্টেম্বরের মধ্যে চালু করতে চায় এপিআই সার্ভার। এতে ব্যাংকিং সার্ভার, বন্দর, করদাতা প্রতিষ্ঠানের সার্ভার, ভূমির মতো ডেটাবেজের সাথে সরাসরি যুক্ত হতে পারবে এনবিআর। তখন সহজেই তথ্য গোপন করে কর ফাঁকি দেওয়ার সুযোগ কমে আসবে। আবার ব্যক্তি বা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অনেক সংবেদনশীল তথ্য থাকায় ডেটা প্রাইভেসি নিয়েও শঙ্কায় কেউ। তবে শঙ্কা সম্ভাবনা যাই থাকুক, রাজস্ব অটোমেশনের বিকল্প নেই বলেই মনে করেন বিশেষজ্ঞরা। সরকার পরিচালনা যাবতীয় খরচের মূল যোগান আসে এনবিআরের মূল্য সংযোজন কর, আমদানি রপ্তানি শুল্ক এবং আয়কর থেকে। রাষ্ট্র নাগরিকের বোঝাপড়ার এই চুক্তি নিয়ে ক্ষোভ হতাশা বহু পুরনো। বাস্তবতা হচ্ছে এবছর এনবিআর বেঁধে দেওয়া অর্থ থেকে ৯২,৬১০ কোটি টাকা আদায় করতে পারেনি। তার উপর যারা কর দেন তাদেরও রয়েছে ভোগান্তি, হয়রানির নানা অভিযোগ। রাজস্বে গতি, স্বচ্ছতার পাশাপাশি দুর্ভোগ কমাতে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস এপিআই সার্ভার চালু করার প্রস্তুতি নিচ্ছে এনবিআর। এতে এনবিআর ব্যাংকিং সার্ভার, কাস্টমস ও বন্দর, করদাতা প্রতিষ্ঠানের নিজস্ব সার্ভার, ভূমি, জাতীয় পরিচয়পত্রের মতো সরকারি ডেটাবেজের সাথে সরাসরি যুক্ত হতে পারবে। এই সার্ভারের মাধ্যমে ভুল তথ্য বা তথ্য গোপন করে কর ফাঁকির প্রবণতা কমানো সম্ভব বলেও মনে করছেন অনেকে। কর দেওয়ার জটিলতা আর হয়রানিও কমে আসতে পারে অনেকটাই। ল্যান্ড রেজিস্ট্রি কিংবা আপনার যে অন্যান্য যেই ধরনের বিভিন্ন ধরনের ব্যাংক অ্যাকাউন্ট কিংবা আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেটস অথবা অন্যান্য অ্যাসেটস ওনারশিপস, এই জিনিসগুলো আসলে এনবিআর ট্র্যাক করতে পারবে। সো স্পেসিফিক্যালি এই এপিআই এই অটোমেশনের ফলে যারা যে ব্যবসায়ীরা ট্যাক্স দেন ঠিকমতো, তাদের জন্য নতুন করে কোনো সমস্যা তৈরি হবে বলে আশা করছি না। আবার এপিআইয়ে সংবেদনশীল অনেক বাণিজ্যিক তথ্য থাকায় তা ফাঁস হওয়ার শঙ্কা দেখছেন কেউ। সার্ভার ডাউন বা টাইপিং ভুলের কারণে এলসিতে তথ্যে গরমিলকে ট্যাক্স ফাঁকি হিসেবে দেখা হতে পারে, যাতে হয়রানিও বাড়বে আরও। ডিজিটাল এত তথ্যের দখল ব্যক্তির ডেটা প্রাইভেসি লঙ্ঘন আর নজরদারির ঝুঁকিও বাড়াতে পারে বলে মনে করেন কর আইনজীবীরা। শুধু ট্যাক্স দেখলেই হবে না, এখানে অন্য ব্যবসা প্রতিষ্ঠানের সাথে সব সেক্টর জড়িত থাকে। আমার তথ্য আরেকটা কোম্পানি জানবে, আমার তথ্য আরেকটা প্রতিষ্ঠান জানবে, এটার গোপনীয়তা থাকা দরকার। যদি এই এপিআই সার্ভারের মাধ্যমে যেটা ওপেন হয়ে যায়, তা প্রত্যেকের তথ্য প্রত্যেকে জানলে বাংলাদেশে এখনও ওই ধরনের পরিস্থিতি সরকার তৈরি করতে পারেন নাই। এপিআইয়ের মতো সার্ভার ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় রাজস্ব আহরণে গতি বাড়িয়েছে। আবার শ্রীলঙ্কায় সফটওয়্যার টেকনিক্যাল ত্রুটির কারণে অনেক এলসি অটো প্রসেস হয়ে তথ্যে গরমিল দেখায়। ভারতে আবার প্রথমে ধাক্কা খেলেও পরে কাঙ্ক্ষিত ফলাফল মিলেছে কেন্দ্রীয় সার্ভার চালু করায়। তবে শঙ্কা আর সম্ভাবনা যাই থাকুক, অটোমেশনের বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। একটা জেনারেল ইমপ্রেশন অ্যাবাউট এনবিআর অফিসিয়ালস, যে আচরণগত এগুলো তো সমস্যা যে নাই আছে, কিন্তু এটাকে মাথায় রেখে অটোমেশনটা হলে পরে সেবাটাও ভালো হবে। এই বেঙ্গালুরুতে ওরা অটোমেশন একটা হোল অটোমেশন ওরা করেছে। বিভিন্ন জনের সাথে কানেক্টেড না থাকলে তুমি তথ্য পাবে না। এখনও বিভিন্ন সফটওয়্যার ও সার্ভারের সাথে আলোচনা করছে এনবিআর। এরপর জেলা উপজেলার কর কর্মকর্তাদেরও ডিজিটালি দক্ষতা বৃদ্ধির কাজ রয়েছে। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা। হৃদয় ঢাকা 416 উৎসব উপলক্ষে ঢাকা এডিটার্স রানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সকালে মতিঝিলের শাপলা চত্বরে এডিটার্স রানের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আবিদুল হক। এ সময় তিনি বলেন, ঢাকার ঐতিহ্য ধরে রাখতে ডিএসসিসির এই আয়োজন প্রশংসনীয়। আগামীতেও ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতি রক্ষায় সরকার কাজ করবে বলেও জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম এবং ঢাকা 7 আসনের সংসদ সদস্য হামিদুর রহমান।
এ সময় অংশ নেওয়া রানাররা জানায় সিটি কর্পোরেশনের এমন আয়োজন নাগরিক সমাজের আনন্দের। আগামীতেও যেন এমন সুন্দর আয়োজনের ধারাবাহিকতা বজায় থাকে এমনটাই প্রত্যাশা তাদের। হেরিটেজ রান মতিঝিল থেকে শুরু হয়ে পুরান ঢাকার সোয়ারিগেট ঘাটে গিয়ে শেষ হয়। নতুন এই বাংলাদেশকে গড়ার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী খেলাধুলাকে যেভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, এবং আমি মনে করি আমাদের ঐতিহ্যগুলোকে ধরে রাখার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গুরুত্ব দিয়েছেন। দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী রাহেলা জ্যোতি। সাথেই থাকুন।